মা, আমার এরকম কেন মনে হচ্ছে? আমি সে বিষয়ে কিছু জানি না শিব। আর এমনিতেও কাহিনী তো কাহিনীই হবে না। নাও, তুমি ভোজন করো এখন। কিন্তু ওই কাহিনী তো অন্যরকম ছিল মা, বিশেষ রকম। তাই তো আমি ধ্যানমগ্ন থাকার সময়ও সব কিছুই শুনতে পাচ্ছিলাম। আর আমার এরকম মনে হচ্ছিল যেন ওই কাহিনী আমার খুব পরিচিত। দেবী পার্বতীর কাহিনীর প্রভাব পড়েছে শিবের মন মস্তিষ্কের উপর। এই কাহিনীর মাধ্যমেই দেবী পার্বতী শিশু ভোলানাথকে আমার থেকে কেড়ে নিতে সফল হয়ে যাবেন না তো? মিত্র, আমি পরের কাহিনী শুনতে চাই। যখন আপনি কাহিনী শোনাচ্ছিলেন তখন আমার এরকম মনে হচ্ছিল যেন ওই কাহিনীর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। মা, দেবী পার্বতীর গৃহে যাওয়ার জন্য অনুমতি চাইতে এসেছো তো? হ্যাঁ মা, কাহিনী শুনতে যেতে চাই। যাও, আমি অনুমতি দিলাম। কিন্তু ফেরার সময় তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। সেটা কি বলো মা? সন্ধ্যা পুজোর জন্য বন থেকে আমার জন্য ফুল নিয়ে আসবে। ঠিক আছে মা। দেখে অদ্ভুত সুখের অনুভূতি হচ্ছে দেবী। এমন কি দেখলেন আপনি ঋষিবর? তোমার এত সহজভাবে শিবকে দেবী পার্বতীর গৃহে যাবার জন্য অনুমতি দেওয়া, সেটা খুব ভালো লেগেছে। আমি এখন শিবকে হারানোর ভয় কাটিয়ে উঠেছি ঋষিবর। আমি সত্য বুঝতে পেরেছি, শিব আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই এখন আমি মন দিয়ে মায়ের দায়িত্ব পালন করব। শিবকে গার্হস্থ্যের সেই শিক্ষা দেব যা লাভ করার জন্য ও আমার পুত্র হয়ে এসেছে।
আসুন, আপনাকে স্বাগত। আমি জানতাম আপনি আসবেন। আপনার কাহিনীর ওপর বিশ্বাস ছিল, তাই তো আমাকে আসতে হলো। কিন্তু আমার আপনার উপর বিশ্বাস আছে মিত্র। তার অর্থ হলো আমরা একে অপরের বিশ্বাসের ভাগীদার। আসুন, আসন গ্রহণ করুন। নতুন মিত্র, আপনি কি জাদু জানেন? কেন? মূঢ় এটা বলতে চাইছে আপনি ভিজে পাথর দিয়ে আগুন জ্বালিয়েছেন। প্রকৃতিতে বিদ্যমান প্রত্যেকটা জীব, পদার্থ, প্রাণী সবার ভিতরে একটা তেজ লুকিয়ে থাকে, যেটা ঘর্ষণে বেরিয়ে আসে। সেই তেজের আগুনই এই ভেজা পাথরের ভিতরেও ছিল। তার অর্থ হলো যে আপনার আর আমার মধ্যেও আগুন লুকিয়ে আছে। হ্যাঁ, শক্তির আগুন এবং তেজ আমাদের সকলের ভিতরেই থাকে। যদি কোনো পথপ্রদর্শক পেয়ে যাই যিনি আমাদেরকে তার সাথে পরিচয় করাতে পারেন, তাহলে সেই শক্তি আগুন হয়ে জাগ্রত হয়ে যায়, না হলে সুপ্ত হয়ে যায়। যেভাবে আপনাকে আপনার শক্তির বিষয় জানানো হয়েছে, তাই তো আপনি বিষ পান করে ব্রহ্মাণ্ডকে বাঁচানোর মতন একটা অসম্ভব কাজ করেছেন, তাই না? আমার মা আমার শক্তির সাথে পরিচয় করিয়েছেন। তবেই তো আমি জানতে পেরেছি যে আমার মধ্যেও এত বড় শক্তি লুকিয়ে আছে। তাই তো আমি পরের কাহিনী শুনতে এসেছি। শোনান না। কতদূর শুনেছিলেন মনে আছে? ওই রাক্ষসের হাত থেকে শিব সতীকে রক্ষা করলেন, আর ওনাকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। দাঁড়ান শিব, আপনি আমাকে কৈলাসে নয় আমার বাবার কাছে নিয়ে এসেছেন। সতী খুব রেগেছিলেন। আমি আপনাকে বলছি সতী কে। সতী নিজের বুদ্ধি, হৃদয়, চেতনাকে নির্ধারণ করে। সতী স্বতন্ত্রতার মাপকাঠি। সতী হলো সেই রাজকুমারী যে নিজের ঠিক এবং ভুল সিদ্ধান্তের দায়িত্ব বহন করতে জানে। আমার বাবা ঠিকই বলতেন, আপনি সতীকে বরণ করার যোগ্যই নন। আপনার তো সবকিছু মনে আছে। এ আপনার কাহিনীর রোমাঞ্চকতার ফল মিত্র। তারপর শুনুন। শিব আর সতী যে কারণে আলাদা হয়েছিলেন সেটা দুজনের জন্যই খুব বেদনাদায়ক ছিল। সতী নিজের অস্তিত্বের সম্মান চেয়েছিলেন শিবের কাছে, আর শিব নির্লিপ্ত ছিলেন। আমার মনে আপনার জন্য কোনো স্থান নেই শিব, কোনো স্থান নেই, কোনো স্থান নেই। शिव कैलाशो के वासी धाली धारो के राजा शंकर संकट हरना शंकर संकट
সতী খুবই ক্রুদ্ধ হয়েছিলেন, शोके আবার কষ্টও পেয়েছিলেন। धाली धारो के राजा शंकर संकट हरना। কিন্তু ভবিষ্যতের দুর্ঘটনার হাত থেকে সতীকে রক্ষা করতে চেয়েছিলেন শিব। সতী, তুমি রাজকুমারী, আর তোমার স্থান প্রজাপতির রাজপ্রাসাদে। আমার ভালোবাসা তোমার কষ্ট বাড়িয়ে দেবে, বেদনা দেবে। কিন্তু শিব শক্তির এই মিলনকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা স্বয়ং মহাদেবের পক্ষেও সম্ভব ছিল না। আর অন্যদিকে সতীর সংযম আর ধৈর্য শেষ হয়ে আসছিল। সতী, গোটা প্রাসাদে সবাই বলা বলি করছে যে শিব তোমার হাত ধরে তোমায় টেনে প্রাসাদে পৌঁছে দিয়ে গেছে। এবার তোমার ভুল ধারণা ভেঙেছে তো সতী? হ্যাঁ দিদি, ওটা ভ্রমই ছিল, যেটা এখন ভেঙে গেছে। তাহলে এ তো ভালো সংবাদ। আমি এক্ষুনি বাবাকে বলে আসছি। দাঁড়াও দিদি, অসম্পূর্ণ সংবাদ দিলে বাবা রেগে যেতে পারেন। তাহলে তাড়াতাড়ি বলো, আমি শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছি। যেমন শিবের প্রতি আমার ভালোবাসা ভ্রম, ঠিক সেইভাবেই আমার প্রতি বাবার ভালোবাসাটাও তো ভ্রম, তাই না দিদি? কি বললে তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ দিদি, শিবের প্রতি আকৃষ্ট হওয়ায় বাবা আমার উপর রেগে গিয়েছিলেন। তাহলে এটা কি ওনার সত্যি ভালোবাসা? একদিকে উনি আমার বাবা, প্রজাপতি দক্ষ, যিনি প্রতিশোধ নিতে চান, আর অন্যদিকে শিব রয়েছেন, যিনি কারোর কাছে কিছু চান না। দুপক্ষের কারোর মধ্যেই আমি ভালোবাসা দেখতে পাচ্ছি না। কারণ ভালোবাসা তো হৃদয়ের সেই পবিত্র ভাব যেখানে সবকিছু শান্ত হয়ে যায়। তাহলে তোমার কি সব হারিয়ে গেছে সতী? এই সব কিছু কাল্পনিক। মুখে বলা খুবই সহজ বোন, কিন্তু কাজে করা খুবই কঠিন। আমাদের একটাই সমস্যা, যে আমরা অনুভব করার আগেই অন্যের বিষয়ে ভুল ধারণা করে ফেলি। দিদি, আজ তুমি আমার মনের সব ভ্রম দূর করেছো।
সবাই ঠিকই বলে, বড় দিদি মায়ের পরে দ্বিতীয় শিক্ষিকা। সবকিছু সহজ হয়ে গেছে দিদি, সবকিছু সহজ হয়ে গেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। আমি কিছু বুঝলাম না সতী। কিন্তু আমি বুঝতে পেরেছি দিদি। শিবকে যতবার ভুলতে চেষ্টা করছি ততই আমি ওর কাছাকাছি চলে যাচ্ছি। ওনাকে আমি যত ঘৃণা করতে চাইছি ততটাই আমি ওনার প্রতি আকৃষ্ট হচ্ছি। চুপ করো সতী, চুপ করো। এই সমস্ত বাজে বকা বন্ধ করো। না দিদি, ভুলে যেও না আমরা প্রজাপতি দক্ষিণ মেয়ে। এতদিন ধরে জেদ ধরে আমরা এই বসেছিলাম। সমাজের একটা উদাহরণ। জানার, ওনাকে বিয়ের আগে আমাদের কাউকে ভালোবাসা অশোভনীয়, নিন্দনীয়। যদি বিয়ের আগে ভালোবাসা হয় তাহলে সেটা অশোভনীয় হয়ে যায়, নিন্দনীয় হয়ে যায়। হ্যাঁ, সেটা অসামাজিক, সামাজিক নিয়ম নীতির বিরুদ্ধে। সেজন্য ভুলে যাও শিবকে। এই ভালোবাসার এখানে কোনো স্থান নেই সতী। সবকিছু শেষ হওয়ার আগেই ভুলে যাও শিবকে। ক্ষমা করে দিন শিব। কতটা অবোধ আমি কখনো চেষ্টা করিনি আপনার মুখের ওই বিরক্তির সঠিক কারণ জানার। আমি সদা নিজের বিচারকে, নিজের ভাবনাকে, নিজের ইচ্ছেকে নিয়ে ভেবেছি। কখনো বোঝার চেষ্টা করিনি যে আপনার মুখে ওই কষ্টের ছাপ কেন রয়েছে। ক্ষমা করে দিন শিব, ক্ষমা করে দিন সতীকে, ক্ষমা করে দিন।